হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি সুমাইজা চলে এসেছি তোমাদের মাঝে। আজকে তোমাদের একটি মজার গল্প শোনাবো যা আমার সাথে ঘটেছে এবং তোমরা আমার আগের ভিডিওতে সকলে আমার ফোন নাম্বার চেয়েছো। তো বন্ধুরা, আজকে আমার নাম্বারটি আমার এই গল্পতে দিয়ে দেব, এজন্য অবশ্যই প্রকল্পটি তোমাদেরকে শুনতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সকলে নক করবে, আমি তোমাদের সাথে কথা বলবো। আমার একা একা সময় কাটে না, তাই আমি তোমাদের সাথে রাতের সময় কাটাবো। আমাকে সবাই 12টার পর কল দিবা, আমি তোমাদের সাথে অনেক আনন্দ করব। আর আজকে আমরা যে গল্পটি শুরু করতে যাচ্ছি সেটা আমার জীবনের সাথে ঘটে গেছে এমন একটি গল্প। আমি গল্পটি আমার কল্পনাতে রয়ে গেছে, কেমন দিন হয়তো আর কোনো দিন আসবে না। আজকে এই গল্পটি শুনলে তোমাদের হয়তো হারিয়ে যাবে এবং হাতের কাজ করতে ইচ্ছা হবে। তাই তোমরা এখনই সবার কানে হেডফোন গুঁজে নাও এবং আমার সাথে ঘটে যাওয়া একটি রোমান্টিক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আজকের গল্পটি তোমাদের যদি কারো ভালো না লাগে, আমি 100 গ্যারান্টি দিচ্ছি তোমাদের এমবির টাকা ফেরত দেব। তোমরা তোমাদের কমেন্ট বক্সে নাম্বারটি দিয়ে যাবে, আমি টাকা পাঠিয়ে দেব। প্রবন্ধ রচনা শুরু করা যাক। আমার ভাইপোকে পড়াতে এসে আমাদের বাড়িতেই থাকতে লাগল, আর আমার মেয়েকে বাসায় পড়াতে লাগল। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না, আর সেটা হলো এই যে সে প্রত্যেক দিন বিকেলবেলা হলেই ঘরের দরজা বন্ধ করে দিত কেন? আর কি জানি বন্ধ ঘরের ভিতরে সে কি করত। একদিন আমি ওর ঘরে লুকিয়ে গেলাম, আর এরপর এটা দেখে আমার নিজের চোখে আমি নিজে বিশ্বাস করতে পারলাম না যে সে এরকম একটা কাজ করতে পারে। আমার বরের হঠাৎ মৃত্যুতে আমার জীবন যেন একেবারে মরুভূমি হয়ে গিয়েছিল। আমার যে তিনটে মেয়ে আগে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করত, এখন তারা একদম চুপ হয়ে গিয়েছিল। নিজের বাবার চলে যাওয়া হঠাৎ করেই তাদেরকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। সেই তারা নিজের বাবাকে হারিয়ে ফেলেছিল, বোধ হয় তাদের বাবার জায়গা তাদের জীবনে আর কেউ কোনোদিন নিতে পারবে না। কিন্তু সময় তো আর থেমে থাকে না। আমি আর আমার মেয়ের তো বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হ্যালো 01754 এবং বাদবাকি যে নাম্বারগুলো রয়েছে আমার গল্পের মাঝখানে বলে দেব। তোমরা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। বঙ্গ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব না কর তাহলে তোমাদের সাথে একদিন তো আমি কথা বলবো না। সময়ের সাথে সাথে সেই যন্ত্রণা ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে লাগলাম, কিন্তু আমাদের জীবন আর আগের মতো থাকল না। ঘড়ির কাঁটার মতো টিকটিক করার সাথে সাথেই আমরা শুধু আমাদের কাজটুকু করতে থাকতাম। আমি কোনোদিন ভাবতে পারিনি আমার জীবনটা এভাবে পাল্টে যাবে। আমি চেয়েছিলাম আমি সারা জীবন এভাবেই থাকব। আপনি তো সময় তো সারা জীবন একরকম চলে না। এমন মনে হতো যেন কেউ আমাদের জীবন থেকে সমস্ত রং মুছে দিয়েছে। আমার কোনো কিছুই ভালো লাগত না। আমি মনে মনে ভাবতাম কি যেন নেই আমার। এরপর আমার ভাইপো রাজু যখন এই শহরে পড়তে এল, তখন আমার ফাঁকা ঘরে আবার খুশি পা রাখল। তার এখানে আসার পর ঘরের সিডি নিঝুম অবস্থা তা কেটে গেল। আমাদের ঘরে যেন অন্ধকার কেটে গেল, আমাদের মনে অনেক আনন্দ আসে। আমাদের ঘর পাই আগের মতো হয়ে গেল। আর আমার ঘরের পাখিগুলো আগের মতোই আবার প্রাণবন্ত হয়ে উঠল। রাজু আমার মেয়েদেরকে আবার দ্বিতীয়বার ভাষা শিখিয়ে দিল, কিন্তু সে আমার কাছে খুবই লজ্জা পেত। আমার মেয়েদের সাথে ওর খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল, আর সবাই মিলে একসাথে ঘরের মধ্যে যেন আবার সেই সুখের দিন নিয়ে এসেছিল। আমার মেয়েদের হাসতে দেখে আমি আবার যেন বেঁচে উঠেছিলাম। আমি খুব অল্প বয়সী বিধবা হয়ে গিয়েছিলাম। আমার বিবাহিত জীবনটিকে ছিল মাত্র 10 বছর, তার মধ্যে আমার 3টা ছোট ছোট মেয়ে হয়ে গিয়েছিল। আমাদের খুশির মেয়াদ ছিল অনেকটাই ছোট। আমি আমার এই খুশিটাকে চিরদিন ধরে রাখতে চেয়েছিলাম। তুই তো এসে আর আমার কপালে ছিল না। আমার বর মারা যায়। আমার বর গাড়ির অ্যাক্সিডেন্ট মারা গিয়েছিল। এভাবে আমাকে ছেড়ে এসে চির জীবনের জন্য চলে গেল এবং একা করে রেখে গেলেন আমাকে। আর ওই একটা দুর্ঘটনা আমার পুরো জীবনকে বদলে দিয়েছিল। আমার বরের সাথে আমার এই চিরদিনের বিচ্ছেদ আমি সহ্য করতে পারিনি এবং তাই আমি পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমাকে আমার মেয়েদের জন্য বাঁচতে হতো। বিধবা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার আমি আর দ্বিতীয়বার বিয়ে করব না, আর আমার মেয়েদের মাথার উপর সৎ বাবার ছায়া আমি কিছুতেই পড়তে দেব না। কিন্তু সময়টা সব সময় থাকে, সমাজ সবাইকে পাল্টিয়ে দেয়া কিভাবে আমি নিজেও একজন পাল্টে গেলাম। আমি আবার মেয়েদের ব্যাপারে ভীষণ চিন্তায় থাকতাম আর কারোর উপর ভরসা করতাম না। এরপর আমি একটা স্কুলে চাকরি করা শুরু করলাম। আমি আমার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েও তৈরি হয়েছে, তাদেরকেও আমার সাথে করে নিয়ে আসি। আমার মন অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল। এবার তো আমি একাই আমার জীবন চালিয়ে নিতে পারতাম। এরকম অবস্থায় যখন রাজু আমাদের জীবনে আসলো, তখন মনে হলো জীবনের নতুন রং ফিরে এসেছে। আমার হোয়াটসঅ্যাপে বাকি নাম্বারগুলো হল 853, বাকি নাম্বারগুলো গল্পের লাস্টে বলে দেয়া হবে।
ও আমার কাছে একজন, আবার বাচ্চাদের মধ্যে ছিল কলেজে পড়ার জন্য শহরে এসেছিল। আমি ওকে আমার মেয়েদেরকে পড়ানোর কথা বলেছিলাম যাতে আমি কিছুটা সময় আরাম করতে পারি। রাজু একজন ভীষণ ভালো ছেলে ছিল, কখনো আমার সামনে মাথা তুলে কথা পর্যন্ত বলতে না, সব সময় মাথা নিচু করে কথা বলত। আর আমি এই ব্যাপারটাতে ভীষণ খুশি হতাম যে রাজু না ওকে কত ভালো শিক্ষা দিয়েছে। রাজু ছিল আমার জায়ের ছেলে, তার মানে আমার বরের ভাইপো। রাজু আমার ৩ মেয়েকে পড়াতে শুরু করে দিয়েছিল, আর যবে থেকে রাজু ওদেরকে পড়ানো শুরু করেছিল তারা পড়ায় খুবই ভালো হয়ে গিয়েছিল। প্রত্যেকটা টেস্টে ওরা খুব ভালো নম্বর পাচ্ছিল, না হলে নিজের বাবাকে হারানোর পর ওদের ৩ জনের পড়াশোনা একদম খারাপ হয়ে গিয়েছিল। স্কুল থেকে ওদের ৩ জনের নামে নানা রকম অভিযোগ আসছে থাকত, কিন্তু রাজু ওদের ৩ জনের পড়াশোনা খুব ভালোভাবে সামলে নিয়েছিল। আর আমি ওদের পাশে বসে আমার স্কুলের সমস্ত কাজ সেরে নিতাম। আমি ওর কাছ থেকে ভরসা পেতাম, ওকে তোমার অনেক ভালো লাগতো, ও ছেলে এসে অনেকটাই ভালো, আমিও চাইতাম ও আমাদের সাথেই থাক। রাজুও আমার বাচ্চাদের সাথে কলেজের জন্য বেরিয়ে পড়ত, আর আমাদের বাড়ি আসার পর সে ঘরে ফিরত, আর ওর আসার আগেই আমি খাবার তৈরি করে রাখতাম। কিন্তু সব সময় নিজের ঘরে বসে খাবার খেত, আমার কাছে ভীষণ লজ্জা পেত, আর আমিও ওর সাথে কখনো জোর করতাম না। ও ৩ বছরে আমাদের সাথে ছিল, আমি বিশ্বাস করতাম জিও খুব তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিবে নিজেকে। রাজু আসার পর ঘরের ছোট ছোট কাজ হয়ে যেত, ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাজার থেকে নিয়ে আসত, আর কখনো কখনো পরিষ্কার করে দিত নিজেই। আমি কোথাও না কোথাও রাজু মধ্যে আমার বরকে দেখতে পেতাম, একদম নিজের কাকার মতো তৈরি হয়েছিল। যতদিন আমার বর মোহন বেঁচে ছিলেন সব সময় উনি আমার সঙ্গ দিতেন, ঘরের কাজকর্ম আমাকে সাহায্য করতেন। প্রেম করে বিয়ে হয়েছিল, নিজের ভাইয়ের মতো শহরে পড়তে এসেছিল, আর কলেজে আমাদের দুজনের হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময়ে মোহনের কোনো আত্মীয় ছিল না শহরে, এজন্য মোহন হোস্টেলে থাকত। আজ বছর আমি আর মোহন একে অপরকে ভালোবেসে একসাথে ছিলাম, আর যেই না পড়াশোনা শেষ হয়েছিল নিজের বাড়িতে আমার কথা বলেছিল, আর সবাই খুশি হয়ে রাজি হয়েছিল। আমার বাড়ির লোক তো প্রথম থেকেই মোহনকে জানত, কেননা আমি বেশিরভাগ সময় মনের কথা বাড়িতে বলতাম। এজন্য যখন মনের বাড়ির লোক আমাদের সম্বন্ধে ব্যাপারে আমার বাবার সাথে কথা বলতে এসেছিল, আমার বাবা সাথে সাথে বলে দিয়েছিল। যেদিন আমি মরব হলাম মনে হয়েছিল যে আমার যেন সব স্বপ্নপূরণ হয়ে গিয়েছিল। মোহনের সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল। বাড়ির কাছে এসেছিলাম, তারপর থেকে আমি কখনো নিজের ঘর দেখিনি, খুব সুন্দর জীবন যাপন করছিলাম। আমাদের বিয়ে হয়েছিল, আর ৯ বছরের মধ্যে ভগবান আমাকে এত মিষ্টি মিষ্টি ৩টে মেয়ে উপহার দিয়েছিলেন। আগে থেকেই শহরে চাকরি করতেন, আর আমরা শহরেই বাড়ি বানিয়েছিলেন, আর এজন্য আমাকে কখনো গ্রামে যেতেই হয়নি। মনের বর দাদা রাজেশ কখন কখন আমাদের সাথে দেখা করতে আসবেন, আর রাজমোহনের দাদা রাজেশ্বরী ছেলে। আমার বিয়ের সময় রাজু বয়স মাত্র ১০ কি ১১ বছর হবে, কিন্তু এখন সে ৯ বছরের একজন যুবক হয়ে গেছে। আমার মনের বিয়ের পর আমরা একবার এই গ্রামে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে যখন গ্রামে জীবনযাপন ভীষণ কঠিন লাগতে লাগল, এজন্য আমরা দ্বিতীয়বার গ্রামে চাইনি, আর আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে লাগল। কোনো জিনিসটা কি আমাদের অভাব ছিল না, মেয়েদের জন্মের পরেও নিজের কাজ বাড়িয়ে নিয়েছিল, কিন্তু ভাগ্য বদলে অন্য কিছু ইচ্ছা ছিল। একদিন সকালবেলা মোহন হাসতে হাসতে চাকরির জন্য বাড়ি থেকে বের হয়েছিল, এরপর আর কখনো সে ফিরে আসেনি। বরং কিছুক্ষণের মধ্যেই আমি জানতে পারলাম যে মোহনের কারো সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আর এই খবরটা আমার জন্য ভীষণ দুঃখের ছিল। আমি তখন খবর শুনেই গ্রামে ফোন করে দিলাম, কিন্তু বোধহয় মোহনের আর আমার একসাথে পথ চলা এতটুকুই মেয়াদ লেখা ছিল কপালে। সে কয়েক ঘণ্টার মধ্যেই আমার সঙ্গ ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেল। আজও যখন আমি সেই দিনটা মনে করি বা সেই দিনটা আমার মনে পড়ে, তো আমার গায়ের রোম খাড়া হয়ে যায়। নিজের চোখের সামনে আমি আমার জীবন সাথীকে আমার হাত ছেড়ে চলে যেতে দেখেছিলাম। নিজের চোখ বন্ধ করে, আমার নিজের চোখ বন্ধ করলে তার মুখ আমার চোখের সামনে ঘুরতে থাকত, যে তার মেয়েদের ভালোভাবে লালন পালন করে খুব ভালোভাবে বড় করব, আর আমি তার সেই কথা রাখার চেষ্টা করে চলেছি। মোহনের ভাই রাজেশ মহানের হঠাৎ মৃত্যুতে ভেঙে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর মহানের মা বাবা বেঁচে ছিল না, আর মহান ছিল রাজেশের একমাত্র ভাই। মৃত্যুর পর রাজেশ আমাদের বাড়ি আসা অনেক কম করে দিয়েছিল, আর যখনই আসবে তখনই সে তার ভাইকে মনে করে কাটব। তো এজন্য আমি নিজেও রাজেশ এর সাথে ফোনে কথা বলে নিতাম মাঝে মধ্যে, যখন সে রাজু পড়ার ব্যাপারে তাকে শহরে পাঠানোর কথা বলেছিল। আমি নিজে থেকেই বলেছিলাম দাদাকে যে সে রাজুকে হোস্টেলে না পাঠিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়া, যেন আমাদের সাথেও আমার কারো সাথে কথা বলার সুযোগ পেয়ে যাব। আমিও নতুন করে কারো সাথে আমার কথা শুনে তো যেন রাজেশ এর সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল।
কেননা উনি রাজুকে একা হোস্টেলে পাঠাতে একটু ভয় পাচ্ছিলেন। রাজেশ আমাকে বলল যে রাজু একজন খুব সাদাসিধে এবং লাজুক ছেলে, আর খুব তাড়াতাড়ি সবার সাথে মিশতে পারে না। আর আমি নিজেও দেখেছিলাম, আমাদের বাড়িতে এসেছিল 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখন আমার সাথে এরকমভাবে কথা বলতে পারে না। আর রাতে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঘর বন্ধ করে দেয়, যখন কিনা আমি আর আমার মেয়েরা ড্রয়িং রুমে বসে একসাথে রাত্রিবেলা টিভি দেখতাম, কিন্তু সে কখনো আমাদের সাথে বসল। নারাজ মেয়ের সাথে রাজুর খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারা রাজু কলেজ থেকে আসার পর থেকে সারাক্ষণ রাজুর সাথে থাকতে তো সারাক্ষণ রাজুর কাঁধের উপরে থাকত। রাজু তাকে অনেক ভালোবাসত আর ওর জন্য চকলেট নিয়ে আসো। আমি বেশ কয়েকবার রাজুকে বানানো করেছিলাম, কিন্তু ঠিক পরের দিনই সে আবার করে চকলেট নিয়ে আসত। গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর আমি কিছু বুঝতে পারছিলাম না যে কেন, কিন্তু আমি কাউকে নিজের শরীরের ব্যাপারে কিছুই বলিনি। আমি আমার কথা বলে বিরক্ত করতে চাইনি, আর না আমি স্কুল থেকে ছুটি নিতে পেরেছিলাম। এজন্য আমি নিজেই কষ্ট হলেও নিজের কাজগুলো নিয়ে ঘুরতে লাগলাম, কিন্তু সব সময় আমার শরীর আরও খারাপ হতে লাগল। যখন রাতের বেলায় ওনার শরীর একটু বেশি খারাপ মনে হচ্ছিল, তখন আমি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল, এজন্য আমি ছাদে চলে এলাম। একটা ছাদের কোনো একটা ঘর ছিল, আজ রাজু ওই ঘরেই থাকত। আমি ছাদে গিয়ে বসে পড়লাম। আমার নজর ছিল রাজু ঘরের দরজার দিকে। কি জানি কেন আজ এই কথাটা মনে হচ্ছিল যে রোজ রাত হলেই তো রাজু নিজের ঘরে চলে যায়, তারপর একদম সকালবেলাতেই সে নিজের ঘর থেকে বের হয়, তার আগে নয়। তার ঘরের মধ্যে তো তিও নেই। হ্যালো বন্ধুরা, আমরা গল্প করতে করতে গল্পের লাস্টে চলে এসেছে। আমি বলেছিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব, বাদবাকি নাম্বারগুলো হলো 764। তোমরা চাইলে নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো এবং যে কোনো কাজ করতে পারেন। আজকের গল্পটি এ পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে, আবার দেখা হবে নতুন কোনো গল্প। আজকের গল্পটি এ পর্যন্ত।